আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল গফুর, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আলহাজ মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়, লোহাগাড়া, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসটি আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য নিয়ে আসছি। আমার আজকের যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য, ব্যবসায় শিক্ষার্থীর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমার ক্লাসটি হোয়াইট বোর্ডে আমি প্রেজেন্টেশন না করে তোমাদের সামনে ক্লাসটা যাতে তোমরা ভালোভাবে স্ক্রিনে দেখতে পাও, তার জন্য আমি আমার ক্লাসটি স্লাইড শোর মাধ্যমে প্রেজেন্টেশন করতে যাচ্ছি। তোমরা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্লাইড শোর মাধ্যমে আমার ক্লাসটি ভালোভাবে অবজার্ভ করলে তোমরা উপকৃত হবে বলে আমি মনে করি। কারণ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর দেরি না করে তাহলে চলো আমরা আজকের ক্লাসটি স্লাইড শোর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চেষ্টা করি। ছাত্রছাত্রীরা, স্লাইড শোতে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীরা, স্ক্রিনে আমার পরিচিতি দেখতে পাচ্ছ। মোহাম্মদ আব্দুল গফুর, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আলহাজ মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ, লোহাগাড়া, চট্টগ্রাম। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে প্রেজেন্টেশন করতে যাচ্ছি তা হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র, এবং ক্লাসটি মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য। অধ্যায় 2, ইতিপূর্বে আমি অধ্যায় 2 এর উপর একটি ক্লাস নিয়েছি, তার ওই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে যাচ্ছি তা হলো বিপণনের ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য এবং বাংলাদেশ বিপণন পরিবেশ কেমন, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরুতে আমরা ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে যে কয়েকটি পার্থক্য দেখা যায় সেটা নিয়ে একটু আলোচনা করি। বিপণনের প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে আমরা সংজ্ঞাগত পার্থক্য, সেটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশের মধ্যে কোনো কোম্পানির বিপণন কার্যক্রমে সরাসরি প্রভাব সৃষ্টিকারী পক্ষ, শক্তি এবং পারিপার্শ্বিক উপাদানগুলোর সমষ্টিকে ব্যষ্টিক পরিবেশ বলে। অপরদিকে যে সকল অনিয়ন্ত্রণযোগ্য বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোকে সামষ্টিক পরিবেশ বলে। ব্যষ্টিক পরিবেশের আওতা অত্যন্ত ছোট, পক্ষান্তরে সামষ্টিক পরিবেশের আওতা অত্যন্ত ব্যাপক। 3 নম্বর যে পার্থক্যটা আমরা দেখি সেটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো বিপণনকারীরা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে, অপরদিকে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো বিপণনকারীরা নিয়ন্ত্রণ করতে সহজে পারে না। 4 নম্বর যে পার্থক্য আমরা দেখি সেটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোর পরিবর্তনের প্রভাব বিপণনকারীরা কিছুটা হলেও পূর্বানুমান করতে পারে, পক্ষান্তরে সামষ্টিক পরিবেশের উপাদানগুলোর পরিবর্তনের প্রভাব বিপণনকারীরা অনেক সময় পূর্বানুমান নাও করতে পারে। এরপরে যে পার্থক্যটা, পঞ্চম পার্থক্য, সেটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো তুলনামূলকভাবে কম পরিবর্তনশীল, সামষ্টিক পরিবেশের উপাদানগুলো তুলনামূলকভাবে বেশি পরিবর্তনশীল হয়। ষষ্ঠ যে পার্থক্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোর বিপণনের জন্য বড় ধরনের কোনো হুমকি ও সুযোগ সৃষ্টি করতে পারে না, পক্ষান্তরে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো বিপণনকারীর জন্য বড় ধরনের সুযোগ ও হুমকি সৃষ্টি করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশকে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের মূল উদ্দেশ্য হলো ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোর প্রভাব হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়া। অপরদিকে সামষ্টিক পরিবেশের বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের মূল উদ্দেশ্য হলো বিপণনকারীরা নিজেকে পরিবেশের সাথে ভালোভাবে খাপ খাওয়ানো। এবং সবার শেষে যে পার্থক্যটা আমরা দেখতে পাই ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের মধ্যে, ব্যষ্টিক পরিবেশের মধ্যে
পরিবেশের উপাদানগুলো কোম্পানির কাছাকাছি অবস্থান করে এবং এগুলো কোম্পানির কার্যক্রমের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। পক্ষান্তরে সামষ্টিক পরিবেশের উপাদানগুলোর অবস্থান কোম্পানির বাইরে এবং এগুলো পরোক্ষভাবে কোম্পানির সাথে জড়িত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের যে কিছু পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো আমরা অতি সহজে দেখতে পেলাম। আশা করি তোমরা ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো বাংলাদেশে যে ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের মধ্যে বা বাংলাদেশের বিপণন পরিবেশের মধ্যে যে ধরনের অবস্থানগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ বাংলাদেশের বিপণন পরিবেশটা কেমন সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি বা উন্নয়নশীল দেশ। এদেশের প্রতিটি সেক্টরের ন্যায় বিপণন কার্যক্রমও উন্নয়নের ছোঁয়া লেগেছে। তারপরও নানান ক্ষেত্রে এদেশের বিপণন ব্যবস্থার সমস্যার সম্মুখীন হচ্ছে দিন দিন। আবার বিপণন প্রতিষ্ঠানগুলোর আন্তরিকতা, দক্ষতা, সরকারের পৃষ্ঠপোষকতা ইত্যাদির কারণে তা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। তোমরা ছাত্রছাত্রীরা জানো বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। এদেশের মানুষের আয় সীমিত। এরা কখনো কখনো মৌসুমি এবং তারা বিভিন্ন সময় অধিকাংশ মানুষ কাজের অভাবে বেকার থাকে। তবে এদেশে দেখা যায় সস্তা শ্রম, প্রচুর পরিমাণে ভোক্তার উপস্থিতি, বিস্তৃতি বাজার ইত্যাদির বিষয় বিপণনের ক্ষেত্রে অপার সম্ভাবনা সৃষ্টি করছে। তাই বাংলাদেশে বিপণনের পরিবেশ ভালো মন্দের সংমিশ্রণে সংমিশ্রিত। নিম্নে আমরা বিপণনের বিভিন্ন আঙ্গিকে হতে বাংলাদেশের বিপণন পরিবেশ সম্পর্কে একটু আলোচনা করি। শুরুতেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অদক্ষ ব্যবস্থাপনা। বাংলাদেশের সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার অদক্ষতা, ইনএফিসিয়েন্ট ম্যানেজমেন্ট দেখা যায়। বিপণন যেহেতু একটি একটা প্রক্রিয়া, তাই এক্ষেত্রে অদক্ষতার বিষয়টি লক্ষণীয়। এদেশে নানান ক্ষেত্রে ব্যবস্থাপকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও বিপণনের ক্ষেত্রে বিষয়টি লক্ষ্য করা যায় না। তাই বিপণন কার্যকে পেশা হিসেবে অনেকেও নিতে চায় না। বিশেষ করে শিক্ষিত মেয়েরা এই বিষয়টিকে মোটেও পছন্দ করে না। তাই বিপণনের ক্ষেত্রে আমরা অদক্ষ ব্যবস্থাপনা ব্যাপক হারে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কাঁচামালের অভাব, যেটাকে বলা হয় ল্যাক অফ র ম্যাটেরিয়ালস। কৃষিপ্রধান এদেশে কৃষি কাঁচামালের পর্যাপ্ততা থাকলেও শিল্পসহ অন্যান্য কাঁচামালের অভাব খুবই লক্ষণীয়। উন্নত শিল্পীয় কাঁচামালের অভাবে মানসম্মত পণ্য উৎপাদন করা প্রায় সম্ভব হয় না। আর পণ্যের মান যদি ভোক্তাদের চাহিদা মতো না হয় তাহলে বিপণনের ক্ষেত্রে তার ঋণাত্মক প্রভাব পড়তে পারে। কাঁচামালের অভাব এদেশে বিপণন কার্যক্রমকে ফলে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সংখ্যাগত বৈশিষ্ট্য একটু দেখি। বাংলাদেশের মধ্যে জনসংখ্যা অনেক জনবহুল। এদেশে নানান বৈশিষ্ট্যের মানুষের বসবাস। বিভিন্ন ধর্মের, গোত্রের, জাতির লোকের অস্তিত্ব এদেশে লক্ষ্য করা যায়। জনসংখ্যার ঘনত্ব, সহজ সরল জীবন প্রণালী, গ্রাম্য অবস্থান ইত্যাদির কারণেও অন্যান্য দেশের চেয়ে এদেশের বিপণন কার্যক্রম ব্যতিক্রম দ্বারা আমরা লক্ষ্য করি। বিগত প্রায় কয়েক দশক ধরে কর্মজীবী মহিলাদের সংখ্যা বৃদ্ধির কারণে প্যাটেন্টকৃত রান্না সামগ্রী, ফাস্টফুড ইত্যাদির ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
তাছাড়া ছোট পরিবারের ধারণাও বিপণন কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। এরপরে আমরা অর্থনৈতিক বৈশিষ্ট্য সেটা নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের যে অর্থনীতি সেটা আদৌ সুখের নয়। অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের এখনও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশ অধিকাংশ কৃষি নির্ভর একটি দেশ। এদেশে মানুষের আয় স্বল্প, তাই মুদ্রাস্ফীতি, মূল্যস্তরের পরিবর্তন, উচ্চ সুদের হার, সরকারের নীতি, ঋণ গ্রহণের ক্ষেত্রে নানান জটিলতা ইত্যাদির কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। এর ফলে বিপণন কার্যক্রমকেও নানান প্রতিকূল অবস্থার সম্মুখীন করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে জনগণের স্বল্প আয়। এদেশের মানুষের আয় অন্যান্য দেশের মানুষের আয়ের তুলনায় অনেক কম। স্বল্প আয় হওয়ার কারণে মূলধনের স্বল্পতা দেখা যায়। বেকার সমস্যা, দেশের জনগণের মাথাপিছু আয় অত্যন্ত সীমিত। আয় সীমিত হওয়ার ফলে স্বাভাবিকভাবে জনগণের ক্রয় ক্ষমতাও সীমিত। ফলে বিপণনের কারণে বিশেষ করে মধ্যস্থ ব্যবসায়ীদের প্রভাব পণ্য বা সেবা মূল্য বৃদ্ধির উপর অশুভ প্রভাব ফেলেছে। এতে মধ্যবিত্ত পরিবার সহ অন্যান্য জনগণের পণ্য ক্রয়ের বাড়তি মূল্য প্রদানে বাধ্য হয়েছে। তাছাড়া এদেশে অনেকেই বিপণন কার্যক্রমকে অযথা মূল্য বৃদ্ধির কারণ হিসেবেই আখ্যায়িত করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা মধ্যস্থ ব্যবসায়ীদের প্রভাব সম্পর্কে একটু দেখব। বাংলাদেশের ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীর প্রভাব লক্ষণীয়। এদেশে পণ্য বণ্টনের মধ্যস্থ ব্যবসায়ীর যে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়, অতীতের তুলনায় বর্তমানে পাইকারি খুচরা ব্যবসায়ী, ব্যাংক ও বিমা সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। মধ্যস্থ ব্যবসায়ীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এদেশে পণ্যের মূল্য অযথা বৃদ্ধি পায়। তাছাড়া দেশের মধ্যস্থ ব্যবসায়ীদের সম্পর্কে জনগণের ঋণাত্মক ধারণাও বিদ্যমান। তবে বর্তমান উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ ব্যবসা বাণিজ্যে নিজেকে সম্পৃক্ত করায় এরূপ অবস্থার উন্নয়ন ঘটছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সরকারি বিধিনিষেধ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশের মানুষের যে সরকারি বিধিনিষেধগুলো বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থাকে, তার কারণেও বিপণন কার্যক্রম প্রভাবিত হয়। আমরা বিভিন্ন সময় দেখি আমাদের দেশে বিপণন কার্যক্রমের উপর সরকারি বিধিনিষেধ আরোপ করা হয়। বিপণনের অন্যতম কাজ বিজ্ঞাপন প্রচারের উপর সরকারি বিধিনিষেধ প্রভাব সরাসরি পরিলক্ষিত হয়। আবার পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ট্যাক্স, ভ্যাট, অবকারী শুল্ক ইত্যাদি বিষয়গুলো ব্যাপক প্রভাব ফেলে। আমাদের দেশে পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন সহ সকল প্রচার মাধ্যমগুলোতে ওষুধের প্রচার নিষিদ্ধ। ফলে ওষুধ সামগ্রী প্রচারের জন্য এই মাধ্যমগুলো ব্যবহার করতে পারা যায় না। এক্ষেত্রে বিজ্ঞাপনের জন্য অন্য মাধ্যমগুলো তাদের ব্যবহার করতে হয়। এরপর প্রতিষ্ঠানের আর্থিক অসঙ্গতি সেটাও লক্ষ্য করা যায়, যেটা বড় ধরনের একটা সমস্যা। আমাদের দেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর্থিক অসঙ্গতি রয়েছে, যথাযথভাবে তারা অর্থনৈতিক যে পরিস্থিতি সেটা সামলিয়ে উঠতে পারে না। ফলে মানুষের ব্যাপক হারে তাদের প্রতিষ্ঠানগুলোতে আর্থিক অসঙ্গতি দেখা দেয়। এরপরে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে
সাংস্কৃতিক পরিবেশের প্রভাব। সংস্কৃতি একটি দেশের প্রাণ। মানুষের ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, প্রচলিত ধ্যান ধারণা ইত্যাদি নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে। বাংলাদেশে বিভিন্ন জাতি ও ধর্মের লোক বাস করে। তাদের আচার ব্যবহার, ধর্মীয় অনুভূতি, কৃষ্টি, কালচার ইত্যাদি বিপণন কার্যক্রমের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। বর্তমান স্যাটেলাইট প্রযুক্তির ফলে আমাদের সংস্কৃতি ব্যাপক পরিবর্তন হচ্ছে, যা বিপণন কার্যক্রমকে করে তুলছে জটিল থেকে অধিকতর জটিলতর। আবার পরিবর্তিত সংস্কৃতির কারণে বিপণনের অনেক ক্ষেত্রে সুযোগেরও সৃষ্টি হচ্ছে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এরপর যে বিষয়টা লক্ষণীয় বাংলাদেশের বিপণন পরিবেশে, সেটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। এদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্বারা বিপণন কার্যক্রম দারুণভাবে প্রভাবিত হয়। সরকারি আইন কানুন, বাণিজ্যিক ও শিল্প আইন, আমদানি রপ্তানি ইত্যাদি বিপণন কার্যক্রমের উপর ধনাত্মক বা ঋণাত্মক প্রভাব বিস্তার করে। দেশের রাজনৈতিক অবস্থা, আইন কানুন, ব্যবসা বাণিজ্য অনুকূলে থাকলে বিপণন কার্যক্রমে গতি ফিরে আসে। আবার দেশে এই সকল বিষয় ব্যবসা বাণিজ্যের প্রতিকূলে থাকলে এরূপ গতি আস্তে আস্তে কমে যায়। হরতাল, অবরোধ, হাঙ্গামা, ভাঙচুর, শ্রম অসন্তোষ ইত্যাদি দ্বারা বিপণন কার্যক্রম ব্যাপকভাবে প্রভাবিত হয়। এরপরে সবার শেষে আমরা যে বিষয়টা দেখতে পাই, অনুকরণ প্রিয়, যেটাকে টেন্ডেন্সি টু ফলো বলা হয়। বাংলাদেশের মানুষ অনেকটাই অনুকরণ প্রিয়। তারা বিভিন্ন সংস্কৃতি, জাতি, ধর্ম ইত্যাদি মানুষকে অনুকরণ করে নিজের জীবন যাত্রার গতি প্রকৃতি পরিবর্তন করতে পছন্দ করে। দেশের জনগণের এরূপ বৈশিষ্ট্য বিপণনকারীদের জন্য কখনো কখনো সমস্যা এবং কখনো কখনো অসুবিধা সৃষ্টি করে। কারণ অনুকরণ প্রিয় মানুষ অতি দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে, ফলে অনেক স্থায়ী ক্রেতা পণ্য ক্রয় হতে নিজেকে বিরত রাখে। আবার বিদেশি পণ্যের দিকেও তারা অতি সহজে হাত বাড়ায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা এতক্ষণ পর্যন্ত ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের যে বৈশিষ্ট্য সেটা বুঝতে পারলে। এরপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তা হলো বাংলাদেশের বিপণন পরিবেশ। সেটাও আশা করি তোমরা ভালোভাবে রপ্ত করতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে আমার এই অনলাইন ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে তোমাদের